আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী। তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। ডক্টর আবু জাকারিয়া ইউরোপের কোলান শহরের আলোচিত চিকিৎসা পদার্থবিদ। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূলধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। ডক্টর গোলাম আবু জাকারিয়া, আপনি জার্মানির কোলনে একজন চিকিৎসা পদার্থবিদ হিসেবে অনেক সুনাম কিনেছেন এবং আমাদের বাংলাদেশের জন্য একটি গর্ব। আমাকে একটু বলবেন যে আপনার চিকিৎসা পদার্থবিদ এই বিষয়টির সঙ্গে তো বাংলাদেশের লোকরা বেশি পরিচিত নয়। এই বিষয়টি আসলে কি? প্রফেশনটাকে অ্যাজ এ প্রফেসর হিসেবে বেছে নেওয়ার আগে বুয়েটে পড়াশোনা করতেন, বুয়েট থেকে আপনি স্কলারশিপে জার্মানিতে আসেন, তো সেখান থেকে ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অত্যন্ত ভালো রেজাল্ট করা আপনার। তো সেই ইঞ্জিনিয়ারিং থেকে আপনি চিকিৎসা পদার্থবিদ্যায় কীভাবে এলেন এবং এই বিষয়টি আসলে কি? এই বিষয়টি সম্পর্কে তো আমাদের দেশে লোকজন এখনও বেশি খুব একটা জানেন না। দেখুন, আমি আসলে পদার্থবিদ পড়ার জন্যই প্রস্তুত হচ্ছিলাম দেশে, তবে ফ্যামিলির চাপে আমি শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। আসলে ওরা পড়াতে চেয়েছিল আমাকে ডাক্তারি, তাই আমি বললাম আসলে ডাক্তারি পড়ার মোটেই আমার ইচ্ছা নাই, পড়ি অন্তত ইঞ্জিনিয়ারিং। তারপর জার্মানি স্কলারশিপ পাওয়ার পর আমি ভাবলাম জার্মানির মতো দেশে যে আসলাম, যেখানে বিজ্ঞানের অটল দান, তো সেই জন্য আমি আবার পদার্থবিদ্যায় ফিরে যাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনি জার্মানিতে যে আসলেন স্কলারশিপের সাবজেক্ট কি ছিল? স্কলারশিপে আমি তখন ওই ফিজিক্সে আমি স্কলারশিপ নিয়েছি। মানে অর্থাৎ তখন আপনি আর ইঞ্জিনিয়ারিংটা অফ করে দিয়ে যেহেতু ফিজিক্সের স্কলারশিপটা পেয়েছেন, ফিজিক্সে পড়াশোনা, তো ওটার সঙ্গে চিকিৎসাবিদ্যার সম্পর্কটা একটু আপনি যদি সাধারণ দর্শকদের একটু বুঝিয়ে বলেন। আসলে পদার্থ চিকিৎসাবিদ্যা এটা আসলে পদার্থবিদ্যার অ্যাপ্লিকেশন মেডিসিনে। আচ্ছা, আজকের জগতে যেহেতু মেডিসিনের সিরিয়াস ডেভেলপ, টেকনোলজি এর বৈজ্ঞানিক ভিত্তি, এখানে আসলে একজন ডাক্তারের পক্ষে একাকি সম্ভব নয় চিকিৎসা দেওয়া। তো সেই জন্যে পৃথিবীর সব দেশে ডাক্তারের পাশাপাশি চিকিৎসা ফিজিক্স দিকেও ইয়ে করা হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, এবং এই ফিজিক্স এবং ডাক্তার এবং টেকনিশিয়ান মিলে একটা গ্রুপ হয়, এবং এই গ্রুপ বিভিন্ন সাবজেক্টের চিকিৎসা দেয়, বিশেষ করে রেডিওথেরাপি অ্যান্ড রেডিও ডায়াগনস্টিকে, যেখানে ক্যান্সার চিকিৎসা করা হয়। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম। ধরেন আপনি তো কোলন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আপনি মূলত কাজ করছেন ক্যান্সার পেশেন্টদের উপর, আপনার মৌলিক কাজ। ক্যান্সারের তো 3টা চিকিৎসা আছে, একটা কেমোথেরাপি, একটা সার্জারি অপারেশন, আর রেডিওথেরাপি। রেডিওথেরাপির অবস্থানটা বাংলাদেশে কি অবস্থায় আছে? বাংলাদেশে কি অস্তিত্ব আছে? আসলে রেডিওথেরাপি বাংলাদেশ থেকে বেশ আগের থেকেই রয়েছে, তবে রেডিওথেরাপিতে যে আধুনিক চিকিৎসা হয় সেই চিকিৎসাটা বাংলাদেশে, সেই আধুনিক চিকিৎসা বাংলাদেশে মাত্র বছর কয়েক আগে আরম্ভ হয়েছে, কিন্তু সেখানেও পদার্থবিদ্যার অভাব, এবং বাংলাদেশে শুধু ডাক্তাররা একাকেই চিকিৎসা দিয়ে থাকেন। তো আপনি জানেন তো, যেহেতু এটা রশ্মি নিয়ে কাজ, এবং রশ্মির একদিকে ক্যান্সারকে ট্রিট করে আবার ঠিক মতো রশ্মি প্রয়োগ না করতে পারেন ক্যান্সারের উপর, রশ্মির প্রয়োগটা অপপ্রয়োগ হতে পারে। হ্যাঁ, এবং এইখানে মেডিকেল ফিজিক্সের দরকার, কারণ উনি সায়েন্সে জানেন রশ্মির শরীরের মধ্যে কীভাবে এর বিস্তার লাভ করে এবং কীভাবে প্ল্যান করতে হয়, সেগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হয়। এই জন্যে উন্নত দেশে সবসময় একটা টিমে ফিজিক্স, মেডিকেল ফিজিক্স, রেডিওলজিস্ট, রেডিওথেরাপিস্ট এবং টেকনিশিয়ান একসঙ্গে কাজ করে। আপনি উন্নত দেশে যেমন করেন, ভারতে এমনকি প্রত্যেকটা হসপিটালে এই টিমে কাজ করে, যে টিমে মেডিকেল ফিজিক্স থাকবে না, তখন পেশেন্টকে আমরা চিকিৎসা দিতে পারবো না। আর বাংলাদেশের এই অবস্থাটা কি? বাংলাদেশের অবস্থা আসলে
এই এতদিন কোনো ফিসিস ছিল না, তার জন্য ডাক্তাররা একাকি চিকিৎসা দিয়ে এসছেন। এবং আধুনে আমরা এই সাবজেক্টকে প্রতিষ্ঠা করেছি, যেখানে আমারও কিছু অবদান রয়েছে। এবং আমি সেটাই বলছিলাম, যেমন আপনি ইউরোপে এত এই বিষয়টির উপরে একজন বিশেষজ্ঞ হিসেবে অনেক সুনাম করেছেন, অনেক ভালো কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে এই বিষয়টি যাতে প্রবৃদ্ধি ঘটে, এই বিষয়টি যাতে আরও আধুনিকায়ন হয়, সেই বিষয়ে কি আপনি বাংলাদেশে মাঝে মাঝে যান, বা বাংলাদেশে আপনি? আমি আসলে বাংলাদেশে এই বিষয় নিয়ে ঠিক 80-র দশক থেকে আরম্ভ করি। আমি মাঝে মাঝে বাংলাদেশে আসতাম আমার পিতামাতাকে দেখতে, তখন আমি এসে বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি বক্তৃতা দিয়েছি। এইভাবে ধীরে ধীরে বাংলাদেশের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং 90 দশকে এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সঙ্গে আমার আরও ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবং তখন আমরা পরপর 96 থেকে 2000 প্রায় 5টা ইন্টারন্যাশনাল সেমিনার করি, এবং সেই সেমিনারে আমরা ক্যান্সার চিকিৎসা এবং পদার্থবিদ্যার ভূমিকা নিয়ে গভীর আলাপ করি। কোন সালের দিকে? আমরা আরম্ভ করি প্রথম 1996 সালে ইন্টারন্যাশনাল সেমিনার, 97 সালে আরেকটা ইন্টারন্যাশনাল সেমিনার, এইভাবে 2000 পর্যন্ত 5টা সেমিনার হয়েছে। তখনই এই পার্টিসিপেন্ট 96 থেকে 2000 সাল পর্যন্ত 5টা সেমিনার করেছিলেন, সবটাই প্রায় আপনার উদ্যোগেই হয়েছে। হ্যাঁ, এবং আমার সঙ্গে আরও আমার কলিগস জার্মান প্রফেসর এসেছিলেন, 4 থেকে 5 জন প্রফেসর এখানে এসেছিলেন, এবং তারা এই সেমিনারে ওয়ার্কশপও হয়েছে এখানে ছাত্রদের। আমরা মোটামুটি বাংলাদেশে যে ইনস্ট্রুমেন্ট তাতে আমরা ট্রেনিংও দিয়েছি। তখন আমি বুয়েটের অথরিটির সঙ্গে কথা বলেছিলাম যে একটা সরকারি একটা পাবলিক ইনস্টিটিউট এটা হওয়া দরকার, তো বিভিন্ন কারণে বুয়েটে সেটা হয়ে ওঠেনি। তখন সেই সময় আমার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে গণস্বাস্থ্যের পরিচয় হয়। ওনাকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলি, তখন উনি বলে এটা তো খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। তখন গণ ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট করার জন্য আমাকে প্রস্তাব দেয় ডক্টর জাফরুল্লাহ গণ বিশ্ববিদ্যালয়। জি। এবং 200 সালে আসলে আমরা মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে এই সাবজেক্ট বাংলাদেশে প্রথম এবং একমাত্র ইউনিভার্সিটি আমরা প্রতিষ্ঠা করি।